আমাদের মহাসচিব কি বলেছে, আপনি এই ধরনের রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হয় পূর্ব নির্ধারিত, তখন রাজনৈতিক দলগুলিকে অভিহিত করা হয় এবং কি ধরনের এজেন্ডা থাকে সেগুলিকে আগেই জানানো হয়। কিন্তু আপনি দেখেন এই মিটিংটা কিন্তু হঠাৎ করে হয়েছে। কারণ আমরা যতটুকু লক্ষ্য করেছি যে মাননীয় জাতিসংঘের মহাসচিবের মূল উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, এবং যে কথাটি গোলাম মর্তুজা সাহেব বলেছেন যে আমরা নানা সংকটে আছি, এই সংকট থেকে সমাধানের জন্য জাতিসংঘের উপস্থিতি আমাদেরকে নতুন একটা উদ্দীপনা দেবে। কারণ যে কথাটি বারবার বলা হচ্ছে যে এখানে বাজেট কমে যাচ্ছে, এখানে প্রতিবেশী যে রাষ্ট্র মিয়ানমারে সেখানে রাজনৈতিক পট পরিবর্তন ঘটছে, সেখানে এই রোহিঙ্গাদেরকে সে দেশে প্রত্যাবাসনের যে একটা আশা আমাদের মাঝে ছিল, সেইটা অনেকটা এখন তিরোহিত হয়ে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আরাকান আর্মিরা এবং সরকারের মধ্যে যেই এখন যুদ্ধদায়ী একটি মনোভাব মিয়ানমারে চলছে, সেক্ষেত্রে বাংলাদেশ খুব একটা বেনিফিট পাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। যার কারণে এই যে সংকটটা দীর্ঘমেয়াদী আমাদের উপর চেপে বসেছে, এইটাই আমাদের কাছে মনে হচ্ছে। আর যেই জিনিসটা আপনারা দেখেন, যেটা গোলাম মর্তুজা সঠিকভাবে বলেছে, যে বিগত সরকারটি তার নিজের ইন্টারেস্ট, নিজের ক্রেডিটটাকে বৃদ্ধি করার জন্য এদেরকে আশ্রয় দিয়ে যে কথাটা বলা হচ্ছে একটা নোবেল পুরস্কার পাওয়ার যে তাদের একটা আকাঙ্ক্ষা বা খায়েশ ছিল, সেই জায়গা থেকে তারা নিজেরাই পালিয়ে গেছে। কিন্তু বিপদটা আমাদের উপর এসে ভর করেছে। আপনি দেখেন কক্সবাজার অঞ্চল যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানে বেশ কিছু ঝুঁকিতে আমাদের দেশ আছে। সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে, সেখানে পরিবেশগত ঝুঁকি আছে, সেখানে আহ, আমাদের ওখানে যে অধিবাসী একটা উপজেলায় আপনার 3 থেকে 4 লক্ষ লোক, অথচ সেখানে প্রায় 14 লক্ষ লোক ওখানে বসবাস করে। সামগ্রিকভাবে একটা ঝুঁকির মধ্যে কিন্তু আমরা আছি। এখন জাতিসংঘের মহাসচিবের উপস্থিতি, এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আলোচনাটা যে একটা ভাটা পড়েছিল, আমার মনে হয় এটা নতুন ভাবে একটি আলোচনার সুযোগ তৈরি করবে বলে আমরা মনে করি। এবং যদি জাতিসংঘ যদি এখানে কার্যকরী ভূমিকা নিতে পারে, আপনি দেখেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা কিন্তু পরিবর্তন হয়েছে। একটা সময় আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এই রোহিঙ্গা সংকটটা সমাধানের জন্য আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অন্য পরাশক্তিগুলি যখন কোনো উদ্যোগ গ্রহণ করেছিল, আমরা দেখেছি যে বিগত সরকার যাদেরকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে এবং তাদেরকে বিশ্বাস করেছে, ভারত এবং চায়না, তারাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আমরা দেখেছি জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয়েছে, চায়না ভেটো পর্যন্ত দিয়েছে। এই পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু গিয়েছিলাম। আমার মনে হয় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চায়নার দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে যদি চায়না বাংলাদেশের পক্ষে থাকে, হয়তো রোহিঙ্গার এই আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং চায়নাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর আপনি দেখেন আর আরেকটা সাইড আছে এখানে, পাশাপাশি একটা রোহিঙ্গা অন্যটা দেখবেন যে আমাদের রাজনীতির ক্ষেত্রে এখন 5 আগস্ট যে ঐক্যটা আমাদের রাজনৈতিক শক্তি বা সামাজিক শক্তির মধ্যে ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই শক্তিটা এখন কিছুটা হলেও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ নির্বাচন কোন পদ্ধতি হবে, আসলে নির্বাচন কি হবে কি হবে না, অথবা সংস্কারের ভাগ্যে কি ঘটবে, এগুলি নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো ধারণা এখনো রাজনৈতিক দলকে এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি। বরং আপনি দেখবেন আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা যখন বারবার বলছি যে আগামী নির্বাচনটা কিভাবে হবে তার জন্য একটা রোড ম্যাপ দেওয়া হচ্ছে, সরকার সেইটা কিন্তু নিশ্চুপ, এখন নিষ্ক্রিয়, অনেকটা সেই কথা কিন্তু বলছে না। কখনো বলে কম যদি চান তাহলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে। মানে একটা এর মধ্যে একটা বিরাট গ্যাপ রয়ে যাচ্ছে, যার জন্য রাজনৈতিক দল কিন্তু কিন্তু একটা কমিটমেন্ট পাচ্ছে না। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এখানে মর্তুজা সাহেব আরো ভালো বলতে পারবেন, ডক্টর ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের একটা মূল ক্যারেক্টার আমরা দেখতেছি একটা নিউট্রাল গভর্নমেন্ট, এটা নিরপেক্ষ সরকার, যেটা সকল রাজনৈতিক দলের আস্থার একটা প্রতিফলন ছিল 5 তারিখ। কিন্তু এখন দেখেন সরকারের পৃষ্ঠপোষকতা একটা নতুন রাজনৈতিক দল কিন্তু তৈরি হয়েছে, এনসিপি। এবং তারা সরকারকে ডোমিনেট করছে, তাদের 2 জন উপদেষ্টা এখনো কিন্তু সরকারে আছে। তো সামগ্রিক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে নিরপেক্ষতার ক্ষেত্রেই রাজনৈতিক দলের মধ্যে আর কিছুটা সংশয় দেখা দিয়েছে। এই সকল ক্ষেত্রে আমার মনে হয় জাতিসংঘ মহাসচিবের সামনে রাজনৈতিক দলগুলির এই আস্থার ক্ষেত্রে নতুন একটা বার্তা দেওয়ার জন্য আমার মনে হয় এই বৈঠকটা আয়োজন করা আছে। আর মহাসচিব সেই কথাটাই হয়তো বলতে চেয়েছে যে এটা এই সংকটটা আমাদের ইন্টারনাল, নিজস্ব। আমরা সিদ্ধান্ত নেবো কিভাবে আমাদের আগে নির্বাচন হবে, কিভাবে আমরা সংস্কার করব, কিভাবে আমরা এই যে ফেসিস যারা ছিল তাদের বিচারকে আমরা ত্বরান্বিত করব। সেখানে জাতিসংঘর হয়তো একটা ইতিবাচক ভূমিকা থাকতে পারে, কিন্তু জাতিসংঘ এই ব্যাপারে কোনো সরাসরি ভূমিকা রাখবে, এইটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কিন্তু প্রত্যাশা করে না। বরং এখানে আমি একটা জায়গায় আমি ইতিবাচক দেখি, যে আপনি দেখেন যে এখানে মর্তুজা সাহেব বলেছে যে ইন্ডিয়ার গণমাধ্যমে যেভাবে বাংলাদেশকে নগ্নভাবে একটা নেতিবাচক ভাবে বিশ্বের কাছে উপস্থাপন করা হচ্ছে, আমার মনে হয় এই বৈঠক অথবা রোহিঙ্গা সংকট, জাতিসংঘ মহাসচিবের উপস্থিতি, সেই প্রোপাগান্ডার ক্ষেত্রে একটা নতুন প্রবাহ সৃষ্টি করবে বলে আমরা মনে করি। ডক্টর ইউনূস সাহেব
একটা আন্তর্জাতিক একটা ব্যক্তিত্ব, তার সারা বাংলা বিশ্বব্যাপী একটা সুনাম আছে। এবং আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছে যে ডক্টর ইউনূসকে কোনোভাবে হতে দেওয়া যায় না। যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। কিন্তু আপনি দেখেন আভ্যন্তরীণ ক্ষেত্রে এখন বেশ কিছু জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই যে এখন বলা হচ্ছে যে আপনার গণপরিষদ নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক কি, এইগুলি কিন্তু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল না। বরং নতুন নতুন কিছু কম্পোনেন্ট এখন যোগ করে এই আলোচনা বলেন বা রাজনৈতিক দলের বিশ্বাসের ক্ষেত্রে একটি নতুন সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে, যেগুলি রাজনৈতিক দলগুলির মধ্যে কিন্তু একটা নতুন সংখ্যা তৈরি হচ্ছে, আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনি কখন সংস্কার করবেন, কখন নির্বাচন দেবেন, কতটুকু আপনি সংস্কার করতে চান। কারণ আপনি জানেন যে কোনো সংস্কার করতে হলে এগুলোর নানা পদ্ধতি আছে। এটা স্বল্প মেয়াদী হয়, মধ্যম মেয়াদী হয়, দীর্ঘমেয়াদী। আর এই সরকারের নামটাই হলো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে তো আপনি পূর্ণাঙ্গ সংস্কার আপনি করতে পারবেন না। সুতরাং তারা স্টার্ট করে যেতে পারে যে আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং প্রশাসনকে নগ্ন দলীয়করণ থেকে মুক্ত করার জন্য আপনি তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেই ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত হতে পারে। আর এরপর যদি প্রাথমিক সংস্কার এটা হয়, মধ্যম সংস্কারে আপনি কোন কোন জায়গাটা ঐক্যমত রাজনৈতিক দলগুলো পাচ্ছে না, সেখানে হয়তো এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বা কমিশন গুলি হয়েছে, তারা সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে একটা কাছাকাছি নিয়ে আসতে পারে। আর সর্বশেষ যেটা দীর্ঘমেয়াদী, সেখানে রাজনৈতিক দলগুলি আগামী দিনে কি করা উচিত, আগামী দিনে কি মানবিক বাংলাদেশের জন্য, সেই প্রস্তাবনা উত্থাপন করে রাজনৈতিক দলগুলির কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে আমরা এই করে গেলাম, আপনারা আগামীতে কি করবেন, এটা জাতি দেখতে চায়, বিশ্ব দেখতে চায়। আমার মনে হয় সেইটাই মনে হয় ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে একটি কার্যকরী কৌশল হওয়া উচিত বলে আমরা মনে করি।